নিজের কবর কবি কাটবি নূর। নূর মিয়ার হাতের কোদাল চালানো বন্ধ হয়ে যায় একথা শুনে। সাধারণত গ্রামের লোকজন মারা গেলে ইচ্ছা করেই কবর কেটে দেয়, কিন্তু সেটা কবরস্থানে। আর আজকে কবর কাটছে একটা বিলের মাঝখানে একা একা, কারণ এবার বর্ষায় গ্রামের কবরস্থান ডুবে গেছে। ঘাড়টাকে ঘুরিয়ে পিছনে তাকিয়ে চার্জার লাইটটা উঁচু করে ধরে সে, কেউ নেই। তাহলে একথা তাকে কে বলল? আবারও আপন মনে কবর ঘুরতে থাকে নূর মিয়া। ঘুমের ঘোরে উঠে এসেছে তো, তাই আবল তাবল শুনছে। এটা বলে নিজের মনকে নিজে নিজে সান্ত্বনা দিই সে। নূর মিয়া, কি বললাম তোকে? এবার ভরকে উঠে নূর মিয়া লাইট সামনের দিকে ধরতেই দেখে কাফনের কাপড় পেঁচানো একটা অবয়ব তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড সাহসী নূর মিয়া সেজন্য বই না পেয়ে সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি ভাই? এত রাতে এখানে কি করেন? আমারে চিনতে পারছিস না নূর মিয়া? আমি তো তোরে খবর করার জন্য ডেকে নিয়ে আসলাম। মানে? নূর মিয়া, তোর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। যে কাজ করছিস সেই কাজ কর। আমি আমার ভাইয়ের লাশটা নিয়ে আসি, দাফন করতে হবে। একথা বলেই অবয়বটা গায়েব হয়ে যায়। নূর মিয়া আল্লাহর যত কালাম আছে সব পড়তে থাকে। বুকে ফু দিয়ে বলে, কিচ্ছু হবে না এই নূরের, আল্লাহর কালাম আছে সাথে। ততক্ষণে কবর রেডি হয়ে গেছে। নূর মিয়া লাইট মেরে এবার সেই নৌকা খুঁজতে থাকে যেটাতে করে সে বিলের মাঝখানে এসেছিল, কিন্তু চতুর্দিকে খুঁজেও পায় না। সে এবার হতাশ হয়ে পড়ে। তার সাথে যোগ দেয় তার মনের কোণে পড়ে থাকা ভয়। সামনের দিকে একটু এগিয়ে যেতেই পিছন থেকে সেই একটা আগের সুরে বলে ওঠে, নূর, এদিকে আয়, জানাজার নামাজটা তোকে পড়াতে হবে। নূর মিয়া ভয়ে থর থর করে কাঁপতে থাকে। পিছনে তাকিয়ে দেখে অনেক লোক, সবার গায়ে সাদা কাপড়। নূর মিয়া ভয়ে ভয়ে সামনে এগিয়ে এসে লাইট মারে কাঠিয়ার উপরে। একটা লাশ শোয়ানো আছে কাঠিয়াতে। লাশটার মুখটা বের করা। তার জীবনে সে এত সুন্দর লাশ দেখে নাই, যেন চেহারা দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছে। একটা গুড়ের উপরেই সে জানাজা করার জন্য দাঁড়িয়ে যায়। সে অনুভব করে তার পিছনে হাজার হাজার লোক নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ করে নূর নিজ হাতে লাশটাকে কবরে নামিয়ে দেয়। সমস্ত কাজ শেষ হলে সেই পরিচিত কণ্ঠস্বর নূরের কাছে এসে বলে, নূর, জি? যে কয়জন আমার ভাইকে পিটিয়ে মেরেছে তাদের সবগুলোকে এর খেসারত দিতে হবে। তুই যদি গ্রামে ফিরে তাদের বাঁচাতে পারিস তাহলে তুই ভাগ্যবান, আর না বাঁচাতে পারলে প্রতিটা লাশের জন্য তোকেই কবর খুঁড়তে হবে। একটা হুমকি যেন এসে পড়ে নূর মিয়ার উপর। এই কথা শোনার পর নূর মিয়া অজ্ঞান হয়ে যায়। ফজরের আজান কানে যেতেই নূর মিয়ার ঘুম ভেঙে যায়। সে একটা জমির আইলের উপর শুয়ে আছে। আবছা আলো, আবছা অন্ধকারে যতদূর মনে করতে পারলো নূর মিয়া, তাতে সে বুঝতে পারলো এই জায়গাটা সে চেনে না। তার নিজ গ্রামের এমন কোনো জায়গা নাই যে সে চিনে না। তাহলে এটা কোন গ্রাম? তার পাশেই পড়ে আছে তার কবর খোঁড়ার সরঞ্জাম। সেগুলো সাথে নিয়ে আইলের পথ ধরে সোজা হাঁটতে থাকে নূর মিয়া। কিছু দূর এগোতেই সে একটা লোককে দেখতে পায়। দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, ওই মিয়া, আপনাকে এই গ্রামের নাম কি? লোকটা বলে, মুরাগাছা গ্রাম। নাম বলে লোকটা আজব চোখে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু নূর মিয়ার নজর সেদিকে নাই। সে ভেবে উঠতে পারে না তার গ্রাম থেকে 5 গ্রাম দূরে সে কিভাবে আসলো। একটা গাড়ি ভাড়া করে গ্রাম চলে আসে নূর। সারা পথ ভাবতে ভাবতে সে আসে। রাতে যা হয়েছে তা কি সত্যি না স্বপ্ন দেখেছে সে? আবার বাবের স্বপ্ন দেখলে সে মুরাগাছা কিভাবে গেল? বাড়িতে যেতে তার বউ দৌড়ে তার দিকে ছুটে এসে বলে, তুমি আজ 2 দিন কোনে ছিলে? 2 দিন মানে? 2 দিনই তো।
সেদিন রাত্রিবেলা কে জানি তোমাকে ডাক দিয়ে নিয়ে গেল। তুমি বলেছিলে ডাক শুনতেছিলে। আমি তো নুপুরের শব্দ শুনলাম কালি। তোমারে এত করে বললাম রাতের বেলা কবর কাটতে যাওয়ার দরকার নাই। তুমি আমার কথা না শুনে চলে গেলে। তার মানে আমি 2 দিন আগে বাড়ি থেকে গেছি, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমি আজ রাতেই গেছি। যা হয়েছে হয়েছে, গোসল করে আসো, আমি গরম পানি করে দিচ্ছি। নুরমিয়া সবকিছু খাট থেকে নামিয়ে গোসল করতে যায়। গোসল করে এসে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে সবকিছু নিয়ে ভাবতে থাকে সে, একদম প্রথম থেকে। সেদিন রাতে তার বউয়ের সাথে শুয়েছিল নুরমিয়া। আনুমানিক রাত 12:30টার দিকে কেউ একজন নুরমিয়া নুরমিয়া বলে ডাকতে থাকে। নুরমিয়া বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তার বউ হঠাৎ বলে ওঠে। লোকটার ঘুমের ঘোরে কথা বলার অভ্যাসটা গেল না। নুরমিয়া আবার শুনতে পায়। নুরমিয়া উঠে আসেন, একটা কবর করতে যাইতে হবে। পশ্চিম পাড়া একটা লোক মারা গিয়েছে 3 দিন আগে, বরফ দিয়ে রাখছিল। আজ রাতে দাফন না করলে পচে যাবেনি। নুরমিয়া তড়িঘড়ি করে উঠে পড়ে। কবর কুড়ার কথা শুনলে তার রক্তে একটা তেজ চলে আসে। তার বউ পেছন থেকে 1000 বার ডাকতে থাকে, কিন্তু সে সেসব শুনে না। বাইরে গিয়ে দেখে লোকটা পাশের গ্রামের। তাকে সাথে করে লোকটা রওনা দেয়, বলে গ্রামের বিলে কবর করতে যাইতে হবে। নুরমিয়া কোনো কথা না বলে সোজা তার পিছু পিছু হাঁটতে থাকে। তারপর একটা নৌকাতে করে বিলের মাঝখানে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়। এটুকু ভালো মতনই মনে আছে নুরমিয়ার। বুঝতে পারে এটা কোনো জিনের কাজ, কিন্তু লাস্টে যে হুমকিটা দিল ওই জিনটা, সেটার মানে কি? তাড়াতাড়ি করে সে তার গ্রামের মসজিদের হুজুরের কাছে চলে যায়। সমস্ত ঘটনা খুলে বলে। হুজুর বলে ভালো কিছু জিনের পাল্টানে পড়েছিলে নুরমিয়া, তবে জিনরা যা বলে সেটা করার চেষ্টা করে। আগে দেখতে হবে প্রতিশোধ তারা কাকে দিয়ে শুরু করে। দিন গড়িয়ে রাত আসে। এভাবে কয়েকদিন পেরিয়ে গেলে নুরমিয়া সেই বিষয়টা ভুলে যায়। সেদিন ভাদ্র মাসের অমাবস্যা। এই অমাবস্যায় নুরমিয়ার গা গতর ব্যথা হয়। এবারও তার ব্যতিক্রম না। রাতে শুয়ে তার বউকে বলছে, হাত পায়ের গিরায় একটু গরমের ছ্যাঁকা দিয়ে দাও তো, ব্যথার জ্বালায় মরে গেলাম। তার বউ ছ্যাঁকা দিতে থাকলে আরামে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে পড়ে। স্বপ্নে সেই লম্বা আলকেল্লা পড়া লোকটা নুরমিয়াকে বলছে, নুরমিয়া সব ভুলে গেলি? তুই বলতে পারিস, কিন্তু আমি ভুলি নাই। কালকে একটা কবর কাটা লাগবে, প্রস্তুত থাকিস। গায়ের ব্যথা ঠিক হয়ে যাবে। তবে যার জন্য কবর কাটবি তাকে বাঁচাতে পারিস কিনা দেখ। আজ রাতে সাপের কামড়ে সে মারা যাবে। নুরমিয়া ঘুম থেকে উঠে গায়ের জামাটা নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামটা বেশি বড় না, তবুও এটা খুঁজে বের করা কঠিন যে কে আজ মারা যাবে। সারা গ্রাম ঘুরেও যখন কারো মারা যাওয়ার কথা শুনতে পেল না, তখন সে বাড়িতে ফিরে আবার শুয়ে পড়ল। ভাবল সেটা দুঃস্বপ্ন ছিল। নুরমিয়ার সকালটা সুন্দর হলো না। সকাল হলেই মসজিদের মাইকে বলতে শুনল এলাকার একটা যুবকের মৃত্যু হয়েছে। সে দৌড়ে সেই বাড়িতে চলে যায় তার স্বপ্ন সত্যি কিনা দেখার জন্য। সে লাশের কাছে চলে যায়। আসলেই তার স্বপ্নটা সত্য, কিন্তু এই ছেলের সাথে ওই জিন বা সাদা আলকেল্লা পড়া লোকটার কি সম্পর্ক ছিল? কেনই বা এই বয়সে এমন নির্মম মৃত্যু হলো? নুরমিয়া কোনো কিছুর উত্তর পাচ্ছিল না। সে বাড়িতে এসে খবর করতে চলে গেল। এই সময়ে এলাকায় একটা কথা বেশে বেড়াতে লাগলো। মধ্যরাতে অনেকে নুপুরের শব্দ শুনতে পায়, আর এই শব্দ শুনে বাইরে বের হলেই সে একটা সাপ দেখতে পায়। নুরমিয়া সকালের মিষ্টি রোদের মধ্যে কবর খুঁড়তে গিয়ে টেনশনে ঘেমে একাকার হয়ে গেছে। তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেন ওই আলকেল্লা পড়া লোকটা তার কাছে এসব কথা বলছে? মনে মনে ঠিক করে নিল এবার স্বপ্নে লোকটা আসলে তাকে সোজা প্রশ্ন করে বসবে। নুরমিয়ার আজকে একজন সহকারী এসেছে। সে শাবল চালাতে চালাতে বলল, নুরমিয়া মনে হচ্ছে কোনো টেনশনে আছেন।
নুরমিয়া সেটা শুনতে পেল না। লোকটা এবার তাকে ডাক দিল, নুরমিয়া, ওই নুরমিয়া। নুরমিয়ার যেন ধ্যান ভেঙে গেল। সে হুট করে উত্তর দিল, হু, সেই কখন থেকে তোমারে ডাকছি। কিসের টেনশনে? তো কিছু না, শরীরটা খারাপ, তাই ভালো লাগছে না। কবরের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেই নুরমিয়ার গা ঘিনঘিন করতে লাগলো। জীবনে সে এত বড় পাপ কেমন করে করতে পারলো সেটা ভেবে সে বারবার আস্তাগফিরুল্লাহ বলে উঠল। সেদিন ভালো মতোই ছেলেটার দাফন সম্পন্ন হলো। ছেলেটার মা বারবার বলছিল সে নাকি কোনো সাপ দেখে নাই, অদৃশ্য কোনো সাপ তার ছেলেকে কামড়িয়েছে। বিষয়টা একটু অবাক করার মতোই। ছেলেটাকে সাপ কামড়ানোর সময় কি তার মা সাথে ছিল? পরিস্থিতি বুঝে এ প্রশ্নটা আর করল না নুরমিয়া। সেদিন রাতেই নুরমিয়া বুঝতে পারে তার ঘর হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। লাফ দিয়ে বিছানার উপরে উঠে বসে নুরমিয়া। তার পায়ের কাছাকাছি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার অর্ধেক সাপের আকৃতি, বিশেষ করে পায়ের দিকে। নুরমিয়া ভাবে সেটা তার চোখের ভুল। এটা ভাবে সে চোখ ঢলে আবারও সামনে থাকায় সেটা আসলেই তার চোখের ভুল ছিল কিনা সে জানে না, কিন্তু সে এটা বুঝতে পারে একটা সাপকে রাগান্বিত করলে সেটা যেমন ফুসফুস শব্দ করে, তার ঘর থেকে সেই রকমের শব্দ ভেসে আসছে। নুরমিয়া এবার সোজা প্রশ্নই করে বসল, কে আপনি? কি চান আমার কাছে? লোকটা একটা লম্বা অট্ট হাসি দিয়ে বলল, নুরমিয়া, এত বই পাচ্ছিস কেন? তোর কাছে আমি সংবাদ দিতে এসেছি। তোকে কষ্ট করে যে কাল আরেকটা খবর করতে হবে। মামা মানে বুঝিস না, আজকেও তো অমাবস্যার মতো ঘোর অন্ধকার। আজকেও একটাকে আমি এই দুনিয়া ছাড়া করব। কিসব বলছেন আপনি? নুরমিয়া, আমি ঠিকই বলছি, তুই তোর কাজ করে যা। কিন্তু আপনি এসব আমাকে বলেন কেন? কেন আমার সাথে এমন হচ্ছে? কথাগুলো বলে নুরমিয়া কেঁদে ফেলে। তোকে আরেকটা কথা বলি নুরমিয়া, তোর একটা ছেলে আছে না, টকবগে যুবক, তাকে একটু সাবধানে রাখিস। দেখা গেল বাপ হয়ে ছেলের কবর কাটলি। কি বলছেন এসব? আমাকে মুক্তি দিন। মুহূর্তের মধ্যে সমস্ত রুম অন্ধকার হয়ে গেল। নুরমিয়ার কানে নুপুরের শব্দ ভেসে আসতে লাগলো, যেটা অনেক দূর থেকে আসছিল। নুরমিয়া তখন তার পাশের রুমের দরজা খোলার শব্দ পেল। তার বুঝতে বাকি রইল না যে তার ছেলেই সেই রুমের দরজা খুলছে। সে দৌড়ে সেখানে চলে গেল। নূর দেখতে পেল তার ছেলে রহমান উঠান দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে। সে পিছন থেকে বারবার রহমান বলে ডাক দিল, কিন্তু তার ছেলে তার দিকে তাকাচ্ছিলই না। এবার নুরমিয়া দৌড়ে তার ছেলের কাছে গিয়ে তাকে স্পর্শ করলো। এই রহমান, তোর কি হয়েছে? কোথায় যাস? সে যেন সম্বিত ফিরে পেল। আব্বা, তুই কই যাস? কোথাও না আব্বা, আমি এখানে কেমন করে? যা ঘরে যা, এখানে কেমন করে এসেছিস শোনা লাগবে না। নুরমিয়ার বুঝতে বাকি রইল না সেই লোকটা যাদের কথা বলেছেন রহমান তাদের মধ্যে একজন। কিন্তু কি করেছিল এই রহমান? একমাত্র সেই বলতে পারে, কিন্তু এখন শোনা সম্ভব না, সকালে শুনতে হবে। নূরের মাথায় তখন অন্য একটা চিন্তা ঘোরাফেরা করছিল। সেটা হলো, আলকেল্লা পড়া লোকটা আজও একটা মৃত্যুর ঘোষণা দিয়ে গেছে। তাহলে কার মৃত্যু হচ্ছে আজ রাতে? তার কি বাইরে বের হওয়া উচিত? নুরমিয়া সত্যি সত্যি গায়ে গামছা জড়িয়ে বের হয়ে গেল। নিশিরাতে সে একা একা সমস্ত গ্রাম ঘুরে দেখার পণ করে। সে মনে মনে চাচ্ছিল আর একটাও কবর যেন না করতে হয়। সে চাইল প্রথমে গ্রামের পশ্চিম দিকে যাবে। যেই বাবা সেই কাজ। নুরমিয়ার হাতে একটা টর্চ লাইট আর একটা লাঠি। ছোটকালে মুরব্বীদের থেকে শুনেছিল, রাতে ভয় পেলে যদি দোয়া পড়ে লাঠি দিয়ে দাগ দিয়ে তার মাঝে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কোনো কিছু হয় না। নুরমিয়া সেজন্যই একটি লাঠি নিয়ে এগুতে থাকে। পশ্চিম দিকে যাওয়ার পথে একটা বড় বাঁশবাগান আছে। সচরাচর রাতে ওই এলাকা দিয়ে মানুষ যাতায়াত করে, আর দিনে করে হাতে গোনা কয়েকজন। যদিও বা যায় তাহলে সাথে কয়েকজন লোক থাকে। এ বাঁশবাগানে কিছু অতীত কাহিনী আছে যা লোকমুখে প্রচলিত।
নূর মিয়ার মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা এসে ভর করছিল। যদিও সে সহজে কোনো কিছু দেখে ভয় পায় না, তবুও তার ভয় হচ্ছিল, কারণ মনের ভয় বড় ভয়। বাগানের অর্ধেক পার হতেই নূর মিয়া দেখে একটা বাঁশ লম্বালম্বি রাস্তা জুড়ে পড়ে আছে। কোনো ঝড় নাই, কিছু নাই, একটা আস্ত বাঁশকে এভাবে রাস্তার উপরে পড়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে যায় নূর মিয়া। আবার ভাবে হয়তো দিনের বেলা কাটতে এসে ফেলে চলে গেছে। সেটা ভেবে নূর মিয়া সবচেয়ে বড় ভুলটা করে বসে। নূর মিয়া বাঁশটাকে ডিঙ্গিয়ে যেতে গেলেই বাঁশটা তখনই খাড়া হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। নূর মিয়া এই প্রথম ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আল্লাহর নামে সে সমস্ত দোয়া দুরুদ পড়তে থাকে এবং একটা সময় সে অনেক উপর থেকে মাটিতে পড়ে যায়। প্রচন্ড আঘাত পায় নূর মিয়া, কিন্তু হাঁটা চলা করার মতো শক্তি অবশিষ্ট আছে। সে দৌড়ে বাঁশবাগানটা পার হয়। পেছন থেকে সে অনেক মানুষের হাসির শব্দ পায়, কিন্তু তাকানোর সাহস পায় না। বৃদ্ধ বয়সে এসে কোন যুদ্ধে পড়লাম, নিজেকে প্রশ্ন করে নূর মিয়া। আর কিছু সময় দৌড়ানোর পর সামনে থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় নূর মিয়া। আর একটু আগালে সে বুঝেন একজন না, অনেকের কান্না করছে। তার মানে আবারও কি কবর কাটা লাগবে। সে জোরে পা ফেলে কান্নার দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে রহমানের বন্ধু সোহানকে জড়িয়ে ধরে তার মা বোন কান্না করছে। নূর মিয়া কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, সোহানের মা কান্না করো কেন? সোহানের কি হয়েছে? সোহানের মা কান্না জড়িত কণ্ঠে বলে, সোহান আর নেই, ওরে সাপে কামড়াইছে, সোহান আর নাই। নূর মিয়া দেখে পাশেই একটা খুঁটিতে সোহানের বাপ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এ পানি সন্তান হারানোর। নূর কাছে গিয়ে সোহানের বাপের মাথায় হাত রেখে বলল, টের পাইলে কেমন করে যে সাপ কামড়াইছে? সোহানের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও নিজেই সাপ সাপ বলে চিল্লানি দিয়ে উঠেছিল। আমরা এসে দেখে ওর নিঃশ্বাস চলছে না। আচ্ছা, তোমরা কি নূপুরের আওয়াজ শুনছো? হ নূর ভাই, আমরা সবাই শুনছি। সোহানের বাবা আর কোনো প্রশ্ন করলো না নূরকে। প্রশ্ন করার মতো শক্তি তার মাঝে নেই। সে রাতে নূর মিয়া বাড়ি ফিরল না। সকাল হলে তবেই এলো। গায়ের ব্যথা অপেক্ষা করেই সে কবর খাটতে গেল, আর কবর কেটে বাড়িতেও আসলো। নূর মিয়া সিদ্ধান্ত নিল ছেলেকে ওই ব্যাপারে প্রশ্ন করবে, কিন্তু অনেক ভেবে দেখলো আজ না, অন্য একদিন করা যাবে। এরপর কয়েকদিন খুব ভালোই খাটলো। নূর মিয়ার কোনো দুঃস্বপ্ন নেই, কোনো খবর কোড়ার ঝামেলাও ছিল না। ছেলেটা অসুস্থ আছে। দিন 15 পরে নূর মিয়া আবারও স্বপ্ন দেখলো। স্বপ্নে সেই আলকেল্লা পড়া লোকটা এসেছে। নূর, খুব শান্তির ঘুম ঘুমাচ্ছিস, ঘুমিয়ে নে, আর কয়েকদিন পর আবার খবর করা লাগবে। নূর স্বপ্নে প্রশ্ন করলো, আমাকে কি এর থেকে মুক্তি দেয়া যায় না? মুক্তি? কিসের মুক্তি? তুই চাস নূর মিয়া? তবে তোকে সাবধান করতে পারি শুধু, তুই তোর ছেলেকে দেখে রাখিস, আর পারলে গ্রামে ঘুরে তাদের বাঁচাতে পারিস। কিন্তু আমার সাথে কেন এমন করছেন? কারণটা বলুন। আমার ভাইকে যারা মেরেছে আমি তাদের সবাইকে মারব। নূর। নূর মিয়া ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে পড়ে। তার বউ সাথে সাথে উঠে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই নূর ও তার বউ হাড় চিবানোর শব্দ শুনতে পায়। খটমট খটমট শব্দ, যেটা তাদের চৌকির তলা থেকে আসছে। নূর মিয়া সকালের মিষ্টি রোদের মধ্যে কবর খুঁড়তে গিয়ে টেনশনে ঘেমে একাকার হয়ে গেছে। তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেন ওই আলকেল্লা পড়া লোকটা তার কাছে এসব কথা বলছে। মনে মনে ঠিক করে নিল, এবার স্বপ্নে লোকটা আসলে তাকে সোজা প্রশ্ন করে বসবে। নূর মিয়ার আজকে একজন সহকারী এসেছে। সে শাবল চালাতে চালাতে বলল, নূর মিয়া মনে হচ্ছে কোনো টেনশনে আছেন। নূর মিয়া সেটা শুনতে পেল না। লোকটা এবার তাকে ডাক দিল, নূর মিয়া, ওই নূর মিয়া। নূর মিয়ার যেন ধ্যান ভেঙে গেল। সে হুট করে উত্তর দিল, হু, সেই কখন থেকে তোমারে ডাকছি। কিসের টেনশনে? তো কিছু না, শরীরটা খারাপ, তাই ভালো লাগছে না। কবরের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেই নূর মিয়ার গা ঘিনঘিন করতে লাগলো। জীবনে সে এত বড় পাপ কেমন করে করতে পারলো, সেটা ভেবে সে বারবার আস্তাগফিরুল্লাহ বলে উঠল। সেদিন ভালো মতোই ছেলেটার দাফন সম্পন্ন হলো। ছেলেটার মা বারবার বলছিল,
সে নাকি কোনো সাপ দেখে নাই, অদৃশ্য কোনো সাপ তার ছেলেকে কামড়িয়েছে। বিষয়টা একটু অবাক করার মতোই। ছেলেটাকে সাপ কামড়ানোর সময় কি তার মা সাথে ছিল? পরিস্থিতি বুঝে এ প্রশ্নটা আর করল না নূর মিয়া। সেদিন রাতেই নূর মিয়া বুঝতে পারে তার ঘর হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। লাফ দিয়ে বিছানার উপরে উঠে বসে নূর মিয়া। তার পায়ের কাছাকাছি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার অর্ধেক সাপের আকৃতি, বিশেষ করে পায়ের দিকে। নূর মিয়া ভাবে সেটা তার চোখের ভুল। এটা ভাবে সে চোখ ঢলে আবারও সামনে থাকায় সেটা আসলেই তার চোখের ভুল ছিল কিনা সে জানে না, কিন্তু সে এটা বুঝতে পারে একটা সাপকে রাগান্বিত করলে সেটা যেমন ফুসফুস শব্দ করে, তার ঘর থেকে সেই রকমের শব্দ ভেসে আসছে। নূর মিয়া এবার সোজা প্রশ্নই করে বসলো, কে আপনি? কি চান আমার কাছে? লোকটা একটা লম্বা অট্ট হাসি দিয়ে বলল, নূর মিয়া, এত বই পাচ্ছিস কেন? তোর কাছে আমি সংবাদ দিতে এসেছি। তোকে কষ্ট করে যে কাল আরেকটা খবর করতে হবে। মামা মানে মানে বুঝিস না, আজকেও তো অমাবস্যার মতো ঘোর অন্ধকার। আজকেও একটাকে আমি এই দুনিয়া ছাড়া করব। কিসব বলছেন আপনি? নূর মিয়া, আমি ঠিকই বলছি, তুই তোর কাজ করে যা। কিন্তু আপনি এসব আমাকে বলেন কেন? কেন আমার সাথে এমন হচ্ছে? কথাগুলো বলে নূর মিয়া কেঁদে ফেলে। তোকে আরেকটা কথা বলি নূর মিয়া, তোর একটা ছেলে আছে না, টকবগে যুবক, তাকে একটু সাবধানে রাখিস। দেখা গেল বাপ হয়ে ছেলের কবর কাটলি। কি বলছেন এসব? আমাকে মুক্তি দিন। মুহূর্তের মধ্যে সমস্ত রুম অন্ধকার হয়ে গেল। নূর মিয়ার কানে নুপুরের শব্দ ভেসে আসতে লাগলো, যেটা অনেক দূর থেকে আসছিল। নূর মিয়া তখন তার পাশের রুমের দরজা খোলার শব্দ পেল। তার বুঝতে বাকি রইল না যে তার ছেলেই সেই রুমের দরজা খুলছে। সে দৌড়ে সেখানে চলে গেল। নূর দেখতে পেল তার ছেলে রহমান উঠান দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে। সে পিছন থেকে বারবার রহমান বলে ডাক দিল, কিন্তু তার ছেলে তার দিকে তাকাচ্ছিলই না। এবার নূর মিয়া দৌড়ে তার ছেলের কাছে গিয়ে তাকে স্পর্শ করলো। এই রহমান, তোর কি হয়েছে? কোথায় যাস? সে যেন সম্বিত ফিরে পেল। আব্বা, তুই কই যাস? কোথাও না আব্বা, আমি এখানে কেমন করে? যা ঘরে যা, এখানে কেমন করে এসেছিস শোনা লাগবে না। নূর মিয়ার বুঝতে বাকি রইল না সেই লোকটা যাদের কথা বলেছেন রহমান তাদের মধ্যে একজন। কিন্তু কি করেছিল এই রহমান? একমাত্র সেই বলতে পারে, কিন্তু এখন শোনা সম্ভব না, সকালে শুনতে হবে। নূরের মাথায় তখন অন্য একটা চিন্তা ঘোরাফেরা করছিল। সেটা হলো, আলকেল্লা পড়া লোকটা আজও একটা মৃত্যুর ঘোষণা দিয়ে গেছে। তাহলে কার মৃত্যু হচ্ছে আজ রাতে? তার কি বাইরে বের হওয়া উচিত? নূর মিয়া সত্যি সত্যি গায়ে গামছা জড়িয়ে বের হয়ে গেল। নিশিরাতে এসে একা একা সমস্ত গ্রাম ঘুরে দেখার পণ করে। সে মনে মনে চাচ্ছিল আর একটাও কবর যেন না করতে হয়। সে চাইল প্রথমে গ্রামের পশ্চিম দিকে যাবে। যেই বাবা সেই কাজ। নূর মিয়ার হাতে একটা টর্চ লাইট আর একটা লাঠি। ছোটকালে মুরব্বীদের থেকে শুনেছিল, রাতে ভয় পেলে যদি দোয়া পড়ে লাঠি দিয়ে দাগ দিয়ে তার মাঝে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কোনো কিছু হয় না। নূর মিয়া সেজন্যই একটি লাঠি নিয়ে এগোতে থাকে। পশ্চিম দিকে যাওয়ার পথে একটা বড় বাঁশবাগান আছে। সচরাচর রাতে ওই এলাকা দিয়ে মানুষ যাতায়াত করে, আর দিনে করে হাতে গোনা কয়েকজন। যদিও বা যায় তাহলে সাথে কয়েকজন লোক থাকে। এ বাঁশবাগানে কিছু অতীত কাহিনী আছে যা লোকমুখে প্রচলিত। নূর মিয়ার মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা এসে ভর করছিল। যদিও সে সহজে কোনো কিছু দেখে ভয় পায় না, তবুও তার ভয় হচ্ছিল, কারণ মনের ভয় বড় ভয়। বাগানের অর্ধেক পার হতেই নূর মিয়া দেখে একটা বাঁশ লম্বালম্বি রাস্তা জুড়ে পড়ে আছে। কোনো ঝড় নাই, কিছু নাই। একটা আস্ত বাঁশকে এভাবে রাস্তার উপরে পড়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে যায় নূর মিয়া। আবার ভাবে হয়তো দিনের বেলা কাটতে এসে ফেলে চলে গেছে। সেটা ভেবে নূর মিয়া সবচেয়ে বড় ভুলটা করে বসে। নূর মিয়া বাসটাকে ডিঙ্গিয়ে যেতে গেলেই বাসটা তখনই খাড়া হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। নূর মিয়া এই প্রথম ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আল্লাহর নামে সে সমস্ত দোয়া দুরুদ পড়তে থাকে।
এবং একটা সময় সে অনেক উপর থেকে মাটিতে পড়ে যায়। প্রচণ্ড আঘাত পায় নূর মিয়া, কিন্তু হাঁটা চলা করার মতো শক্তি অবশিষ্ট আছে। সে দৌড়ে বাঁশবাগানটা পার হয়। পেছন থেকে সে অনেক মানুষের হাসির শব্দ পায়, কিন্তু তাকানোর সাহস পায় না। বৃদ্ধ বয়সে এসে কোন যুদ্ধে পড়লাম, নিজেকে প্রশ্ন করে নূর মিয়া। আর কিছু সময় দৌড়ানোর পর সামনে থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় নূর মিয়া। আরেকটু আগালে সে বুঝেন একজন না, অনেকের কান্না করছে। তার মানে আবারও কি কবর কাটা লাগবে? সে জোরে পা ফেলে কান্নার দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে রহমানের বন্ধু সোহানকে জড়িয়ে ধরে তার মা বোন কান্না করছে। নূর মিয়া কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, সোহানের মা কান্না করো কেন? সোহানের কি হয়েছে? সোহানের মা কান্না জড়িত কণ্ঠে বলে, সোহান আর নেই, ওরে সাপে কামড়াইছে, সোহান আর নাই। নূর মিয়া দেখে পাশেই একটা খুঁটিতে সোহানের বাপ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এ পানি সন্তান হারানোর। নূর কাছে গিয়ে সোহানের বাপের মাথায় হাত রেখে বলল, টের পাইলে কেমন করে যে সাপ কামড়াইছে? সোহানের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও নিজেই সাপ সাপ বলে চিল্লানি দিয়ে উঠেছিল। আমরা এসে দেখে ওর নিঃশ্বাস চলছে না। আচ্ছা, তোমরা কি নূপুরের আওয়াজ শুনছো? হ নূর ভাই, আমরা সবাই শুনছি। সোহানের বাবা আর কোনো প্রশ্ন করলো না নূরকে। প্রশ্ন করার মতো শক্তি তার মাঝে নেই। সে রাতে নূর মিয়া বাড়ি ফিরল না। সকাল হলে তবেই এলো। গায়ের ব্যথা অপেক্ষা করেই সে কবর খাটতে গেল, আর কবর কেটে বাড়িতেও আসলো। নূর মিয়া সিদ্ধান্ত নিল ছেলেকে ওই ব্যাপারে প্রশ্ন করবে, কিন্তু অনেক ভেবে দেখলো আজ না, অন্য একদিন করা যাবে। এরপর কয়েকদিন খুব ভালোই কাটলো। নূর মিয়ার কোনো দুঃস্বপ্ন নেই, কোনো খবর করার ঝামেলাও ছিল না। ছেলেটা অসুস্থ আছে। দিন 15 পরে নূর মিয়া আবারও স্বপ্ন দেখলো। স্বপ্নে সেই আলকেল্লা পরা লোকটা এসেছে। নূর, খুব শান্তির ঘুম ঘুমাচ্ছিস, ঘুমিয়ে নে, আর কয়েকদিন পর আবার খবর করা লাগবে। নূর স্বপ্নে প্রশ্ন করলো, আমাকে কি এর থেকে মুক্তি দেয়া যায় না? মুক্তি? কিসের মুক্তি? তুই চাস নূর মিয়া? তবে তোকে সাবধান করতে পারি শুধু, তুই তোর ছেলেকে দেখে রাখিস, আর পারলে গ্রামে ঘুরে তাদের বাঁচাতে পারিস। কিন্তু আমার সাথে কেন এমন করছেন? কারণটা বলুন। আমার ভাইকে যারা মেরেছে, আমি তাদের সবাইকে মারব। নূর। নূর মিয়া ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে পড়ে। তার বউ সাথে সাথে উঠে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই নূর ও তার বউ হাড় চিবানোর শব্দ শুনতে পায়। খটমট খটমট শব্দ, যেটা তাদের চৌকির তলা থেকে আসছে। নূর মিয়া তার সাথে রাখা টর্চটা জ্বালিয়ে বিছানার উপর চিত হয়ে শুয়ে চৌকির তলায় নজর দেয়। সে একটা বীভৎস কিছু দেখে ও আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পায় একটা মানুষ নিচে বসে আছে, যার চোখ দুটো বড় হয়ে আছে এবং সে একটা হাড় চিবাচ্ছে। নূর মিয়ার বউ সেটা দেখতে চাইলে সে দেখতে দেয় না। কিছু সময় পর হাড় চিবানোর আওয়াজ বন্ধ হয়ে যায়। নূর মিয়া গভীর রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। তার মনে তখন একটা প্রশান্তি আসে। পরের দিন সকালে নূর মিয়া যখন বারান্দায় বসে হাতের কাজ করছিল, তখন তার বউ এসে বলে, কবর কুড়ার কাজটা বন্ধ করে দিলে হয় না? ইদানিং কি সব হচ্ছে? এগুলা কি হচ্ছে? সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, এটা আমি সওয়াবের আশাই করি, কোনো কিছুর ভয়ে এই কাজ ছাড়তে পারবো না, যা হই হবে। কিন্তু তাই বলে কি এভাবে? আমার কিচ্ছু হবে না, তুমি তোমার ছেলের প্রতি খেয়াল রেখো। নূর মিয়া সেদিন বিকেলে তার বোনের বাসায় বেড়াতে যায়। তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। ফিরতে তার রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 10টা বা 10:30 বাজে। নূর মিয়ার একমাত্র সঙ্গী তখন তার সাথে থাকা টর্চ লাইটটা। এটাকে সাথে নিয়েই নূর মিয়া চলা শুরু করে। তার মনের কোণে একটা অশনি সংকেত বাজতে থাকে, হয়তোবা তার সাথে আজ রাতে কিছু একটা হবে। তাই সে যত দোয়া দরুদ পারে সব পড়ে নেই। কিছু দূর যেতেই নূর মিয়া দেখে একটা বিড়াল রাস্তার পাশে মেউ মেউ করছে। সে সেটাকে দেখেও না দেখার ভান করে সামনে এগুতে থাকে।
আশ্চর্যজনক বিষয় হলো সে 5 মিনিট হাঁটার পরে দেখে ঠিক সেই বিড়ালটাই হঠাৎ তার দু পায়ের মধ্যে দিয়ে বের হয়ে চলে গেল। নূর এবার কিছুটা ভীত হয়ে যায়। বিড়ালটা দ্রুত সামনে এগুতে থাকে এবং একটা সাপের আকৃতি ধারণ করে। মস্ত বড় একটা গোখরা সাপের আকৃতি নিয়ে নূর মিয়ার টর্চ লাইটের আলোর সোজাসুজি চলতে থাকে। নূর মিয়ার চোখ ততক্ষণে কপালে ওঠার অবস্থা। সে পরপর কয়েকবার আয়াতুল কুরসি ও দোয়া ইউনুস পাঠ করে। তার আর কি পড়ার দরকার সেটা সে স্মরণ করতে পারছিল না। এরপর সাপের অবয়বটা আরও একটি আকৃতি ধারণ করে। ক্রমেই সেটা একটা নারী দেহের আকৃতি লাভ করে। উলঙ্গ একটা নারীর অবয়ব পেয়ে সেটা তার 10 থেকে 12 হাত দূরত্বে হাঁটতে থাকে। চোখের সামনে এসব হতে দেখে নূর মিয়া নিজেকে বারবার বলে, এটা যেন স্বপ্ন হয়, এটা যেন স্বপ্ন হয়। কিন্তু তার কথা মেলেনি। কিছু দূর হাঁটার পর সেই অবয়বটা একটা বটগাছের নিচে এসে থমকে দাঁড়ায়। নূরের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি হেসে সেটা পিচঢালা রাস্তার সাথে ক্রমশই মিশে যেতে থাকে। নূর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে 2-3 বার চোখে হাত দিয়ে চোখ মুছে। কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটবেই। মোম যেভাবে আস্তে আস্তে গলে যায়, সেই অবয়বটাও পিচঢালা রাস্তার সাথে অভাবে মিশে যায়। নূর মিয়ার সামনে পা বাড়ানোর মতো শক্তি আর নেই। তাই সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকেন। আশায় থাকে কেউ ওই পথ দিয়ে আসলে সে বাড়িতে চলে যাবে। নূর মিয়া সেই জায়গা থেকে কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে থাকে অচেনা কারো আশায়। তার আশার আলো জ্বলেও ওঠে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে দেখে একটা তার সমবয়সী লোক এদিকে আসছে। লোকটা তার কাছে এসে নিজে থেকেই বলে ওঠে, কি ভাই, দাঁড়িয়ে কেন, চলেন যাই। নূর মিয়া যেন এই প্রশ্নের আশাই ছিল। সে বলে, হ্যাঁ ভাই, চলেন যাই। বটগাছটা পার হয়ে নূর মিয়া খুব জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। লোকটা বলে ওঠে, ভাই হঠাৎ এত জোরে আলহামদুলিল্লাহ বললেন কেন? খুশি মনে হচ্ছে খুব? না ভাই, একটা টেনশনে ছিলাম, এখন মনে হচ্ছে মুক্তি পেলাম। ফকফকে পরিষ্কার আকাশে হঠাৎ কোথা থেকে যেন ঘন কালো মেঘ এসে বাসা জমিয়ে ফেলে। সাথে শুরু হয় বিদ্যুৎ চমকানি। নূর মিয়া তার পাশে থাকা লোকটির সাথে গল্পে মেতে ওঠে। এদিকে আলোর জলকানি ক্রমেই বাড়তে থাকে। সে তার টর্চ নিভিয়ে লোকটির সাথে হাঁটতে থাকে। একসময় সে খেয়াল করে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সে তার পাশে থাকা লোকটিকে দেখতে পাচ্ছে না। তার মানে সে কি মানুষের সাথে হাঁটছে নাকি অন্য কিছুর সাথে? তাহলে তার পাশে খেয়ে নূর মিয়া ভাবে, যে হবে, আমার কোনো ক্ষতি না করলেই হয়। সে তো আমাকে বুঝতে দেয়নি সে অন্য কিছু, তাহলে আমি এত ভয় পাচ্ছি কেন? সে লোকটির পায়ের দিকে টর্চ মেরে দেখে সে আধা হাত শূন্যে বেশে চলছে। সামনে তাকে নূর থেকে কিছু দূরেই মুড়াগাছা বাজার, আলো জ্বলছে। তখনও কিছু দোকানে লোক আছে। লোকটা তখন তাকে বলে, আমি এই পর্যন্তই, আপনি যান, বেঁচে থাকলে অন্যদিন দেখা হবে। নূর মিয়া কয়েক পা সামনে গিয়ে পিছনের দিকে তাকায়। যখন এই বিদ্যুৎ চমকায়, লোকটা অদৃশ্য হয়ে যায়। নূর মুচকি হাসি হেসে সামনে এগুতে থাকে। বাজারে গিয়ে পৌঁছাতেই পাশের চায়ের দোকান থেকে একটা লোক হুড়মুড় করে বের হয়ে এসে বলে, আপনি কোনতে আসলেন চাচা? কেন? বোনের বাসায় গেছিলাম। চাচা, সবুরের ছেলেরে তো সাপ কামড়াইছে, জানেন? কোন সবুর? আরে আপনারে আব্দুর রহমানের সাথে যে সবুরের ছেলে বেড়াতো। কি বলিস এসব? কোথা থেকে সাপে কামড়াইছে? ওর ঘরের তে। চল গিয়ে দেখে আসি। চলেন চাচা। নূর মিয়া লোকটাকে সাথে নিয়ে সবুরের বাড়িতে যায়। গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য। সবুরের ছেলেকে সাপে কামড় দিয়েছে। নূর মিয়া আর 1 সেকেন্ডও সেই বাড়িতে থাকে না। বাড়িতে এসে আব্দুর রহমানের খোঁজ করতে থাকে। তার ছেলে তখন ঘরে ঘুমাচ্ছে, তাই সে আর ডিস্টার্ব করে না। তার মাথার মধ্যে তখন একটা জিনিস ঘোরাঘুরি করতে থাকে, তার সাথে যেদিন কোনো বাজে অভিজ্ঞতা হবে সেদিনই গ্রামে কেউ মারা যাচ্ছে। তার মানে সে আলকেল্লা পড়া লোকটা তাকে গ্রামের ছেলেদের বাঁচানোর কথাও বলেছে, আবার তার সাথে উল্টাপাল্টা কাজও করেছে। নূর মিয়া শপথ করে স্বপ্নে এবার লোকটা আসলে তাকে কড়া কয়েকটা প্রশ্ন করবে। কিন্তু লোকটা কি তার স্বপ্নে আদৌ আসবে?
নূর তার ছেলেকে কাছে ডাক দেয়। টকবগে যুবকের মুখ শুকনো, মনে হচ্ছে মাথায় দুশ্চিন্তার ছাপ। আসলে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক, সাথের বন্ধুগণের করুণ মৃত্যুই হয়তোবা এর জন্য দায়ী। তার পাশে বসতে বলে নূর মিয়া ছেলেকে বলে, বাবা, জীবনে অনেক পাপ করছি, কিন্তু শেষ জীবনে এসে আমি কি এমন পাপ করে ফেলেছি যে তার জন্য আমার সাথে এত আজে বাজে কাজ হচ্ছে? জানি এ প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না, তাই তোমাকে আমি খোলাসা করেই প্রশ্ন করি, তুমি আর তোমার বন্ধুরা মিলে কি কোনো খারাপ কাজ করেছো? আব্দুর রহমান তখনও মাটির দিকে তাকিয়ে আছে, তার হুঁশ নেই। নূর মিয়া ধাক্কা দিয়ে বলল, আব্দুর রহমান বলে, হে আব্বু, কি বললাম আমি? আমরা কি কেউ খারাপ কাজ করার ছেলে? বলেন আপনি। বয়সের তেজে মানুষ কত কিছুই করে, সেজন্যই তোমাদের বিশ্বাস নাই। ভেবে দেখো কারোর কোনো ক্ষতি বা অন্যায় করছো কিনা, যার কারণে কারো প্রাণ চলে গেছে। আব্দুর রহমান তার বাবার প্রশ্নের উত্তর দিতে পারে না, উঠে চলে যায়। নূর মিয়া ভাবতে থাকে, তাহলে কোন কাজের জন্য গ্রামের ছেলেদের এভাবে প্রাণ দিতে হচ্ছে? সে সিদ্ধান্ত নেই। বাকি সবাইকে নিয়ে সে একটা মিটিং করবে, আর তাতেই সবাইকে সে প্রশ্ন করবে যে তারা কি এমন করেছে যে সবাইকে এভাবে সাপের কামড়ে মরতে হচ্ছে। নূরের শরীরেও আর পারছে না, দখলটা বেশি পড়ে গেছে, তাই সে দিনের বেলায় ঘুমিয়ে পড়ে। সেদিন ভর দুপুরে স্বপ্ন দেখে সেই লোকটা তার স্বপ্নে আবারও এসেছে। এসে একটা বিজয়ের হাসি হেসে বলছে, ক্লান্ত নাকি নূর? আর কত, আরো অনেক, কিন্তু খেন, প্রশ্নের উত্তর পাবি, ধৈর্য ধর। আর ছেলেদের প্রশ্ন করে কি লাভ, তারা তো জানেই না। তাহলে আপনি তাদের মারছেন কেন? আপনজন হারানোর জন্য। পরবর্তী শিকার তোর ছেলে, সাবধান করে দিলাম, দেখি তোর পিতৃশক্তি কত জোর। এরকম করবেন না দয়া করে। নূরের ঘুম ভেঙে যায়।